हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব এবং এই ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে অনেক কিছু তথ্য তোমাদের মধ্যে যেগুলো জানা দরকার এবং উচিত। আর বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এগুলো কি হতে পারে সেই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব। তো তোমরা ভিডিওর থাম্বনেলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি যে বিষয়টা উল্লেখ করছি সেটা শুধুমাত্র যে ডাব্লিউপি রেজাল্ট তার পরিপ্রেক্ষিতে ভিডিওটি করা হচ্ছে সেটা নয়, যে কোনো আপকামিং পরীক্ষা বা চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন এবং অনেক কিছু ঘটতে চলেছে। তো দেখো, যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে ডাব্লিউপি রেজাল্ট নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং অপেক্ষার বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট 2024 যেটা কনস্টেবল নিয়োগ, এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে মামলা যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের, যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল, মাঠ পাস করেছিল এবং তার ভিত্তিতে যাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ডাব্লিউবিপি ইডাব্লিউএস কেস নিয়ে। তো এই যে কেস যেটা মামলাটা সেটা কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং যেখানে ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত একটা সমস্যা ছিল, যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এবং আমি যদি যারা রীতিমতো ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলে, তোমরা হয়তো দেখেছো যে এর আগে আমি প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমাদের রাজ্য সরকার নতুন গঠন হওয়ার পরেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই যে কোনো কেস বা নিয়োগ সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো চলছে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পক্ষে বা বিপক্ষে রায় দিতে কিন্তু মানা করা হয়েছিল বা একটা আবেদন জানানো হয়েছিল। এবং আশা করছি তোমরা দেখেছো। আমি প্রথমত সেই বিষয়টা দেখাচ্ছি, তারপর এক এক বিষয়গুলো তুলে ধরবো। যেখানে রাজ্যে নতুন অ্যাডভোকেট প্যানেল তৈরি হয়েছে, ওবিসি 7% সংরক্ষণ নিয়ে কী প্রভাব পড়তে চলেছে, সমস্ত রিক্রুটমেন্ট সাথে ডাব্লিউপি রেজাল্ট নিয়ে, কবে রেজাল্ট প্রকাশিত হবে, এবং অনেক কিছু ভুয়ো খবর বিভিন্ন দিকে ছড়াচ্ছে, সেগুলোতে না কান দিয়ে নিজেদের আগামী প্রস্তুতি এবং মানসিক দিকটা ঠিক রাখার চেষ্টা করো। তো চলো একটু ডিটেলস আলোচনা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কেউ স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক বা কিছু শেয়ার করবে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ভিডিওটা একটু লেন্দি হবে, সকলে একটু কথাগুলো মন দিয়ে শুনবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে নিউজটা বা নোটিশটা, এই যে পেপারটা, সেটা কিন্তু গত 2 সপ্তাহ আগে এর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল রাজ্যের পক্ষে বা বিপক্ষে কোনো রায় দেওয়ার আবেদন যে না দেওয়ার আবেদন সেটা কিন্তু হাইকোর্টে জানানো হয়েছিল। এবং যেখানে বিজেপি সংগঠনের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত মহাশয়া তিনি কিন্তু এই আবেদন জানিয়েছিল কোথায় না, হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেখানে বলা হয়েছিল কি না, যেহেতু একটা রাজ্যের যখনই পালাবদল বা সরকার বদল ঘটে, সেখানে কি হয়, এর আগে এই যে বর্তমানে যেমন আমাদের বিজেপি সরকার রয়েছে, এর আগে তৃণমূল সরকার ছিল, তখন কী হয়েছে, প্রত্যেকটা রাজ্যের একটা অ্যাডভোকেট প্যানেল থাকে। অর্থাৎ রাজ্যের যে সমস্ত বা রাজ্যের হয়ে যে সমস্ত মামলাগুলো চলে, তার হয়ে কিন্তু সওয়াল জবাব করে সুপ্রিম কোর্ট হোক, কলকাতা হাইকোর্ট হোক, সেখানে তারা উপস্থিত থাকেন। তো যেহেতু এর আগে তৃণমূল সরকার ছিল, ওনাদের যে হাইকোর্টের যে প্যানেল বিচারপতিদের বা অ্যাডভোকেট বা লয়ারদের যে প্যানেল, সেই প্যানেল থেকে পরিবর্তন ঘটেছে, কারণ সরকার পরিবর্তন। সেক্ষেত্রে নতুন প্যানেল তৈরি হওয়ার আগে পর্যন্ত হাইকোর্টে যা কিছু রায় রাজ্যের পক্ষে বা বিপক্ষে যাতে না দেওয়া হয় তার আবেদন জানানো হয়েছিল। এবং সেই মুহূর্তে রাজ্যের যে সমস্ত মামলাগুলো চলছিল সেগুলো কিন্তু সবই মুলতুবি রাখা বা অপেক্ষার জন্য পেন্ডিং অবস্থাতেই ছিল। যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা সেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে ইডাব্লিউএস সংক্রান্ত যে কেস বা মামলা। তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ রয়েছে। কি গুড নিউজ সেটা যদি একটু শেয়ার করি তাহলে বিষয়টা বুঝতে পারবে। এখানে আমি ভিডিওটা শেয়ার করছি, সেই তথ্যটাই দেবো তোমাদের সামনে। সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ কি না, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তথ্যটা আমি এর আগে দিলাম। দেখো, তোমরা এখানে বুঝতে পারবে যে এটা কিন্তু এর আগে, অর্থাৎ যেটা আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম। এখানে কিন্তু দেখো, তোমরা বুঝতে পারবে যে কলকাতা হাইকোর্টে গঠিত হলো সরকারি আইনজীবীদের নতুন প্যানেল।
অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, দেখো একবার কি বলা হচ্ছে, একবার পড়ে নাও। তো কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবীদের নতুন প্যানেল গঠন হলো। নতুন সরকার আসার পরে আইনজীবীদের প্যানেলে বদল। অ্যাডভোকেট জেনারেল অ্যাডিশনাল এজি থাকছেন কে? সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার, অর্থাৎ এর আগে এ কিশোর না কি একটা সামথিং নাম ছিল। এবং পাবলিক প্রসিকিউটর পিপি থাকছেন কে? না কল্লোল মণ্ডল। অর্থাৎ এখানে যে এই যে নিউজটাতে এখানে যেটা বলা হয়েছিল যে রায় পক্ষে বা বিপক্ষে না দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল, তো সেই প্যানেল কিন্তু বহু প্রতীক্ষার পর কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবং যেখানে কলকাতা হাইকোর্টে 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল এই অ্যাডভোকেট প্যানেল তৈরি করার জন্য, তো আজ যেহেতু 20 তারিখ, অর্থাৎ আজকেই কিন্তু এই প্যানেল তৈরি হয়ে গেছে। তো এরপর একটা গুড নিউজ কি, যে কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলাগুলো চলছে রাজ্যের হয়ে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট, যেটা 2024 কনস্টেবল, তার যে ইডাব্লিউএস সংক্রান্ত যে কেস মামলা সেটা পেন্ডিং রয়েছে। এবং এই পেন্ডিং মামলা কিন্তু খুব দ্রুত কলকাতা হাইকোর্টের শুনানির জন্য লিস্টেড হবে, যার আপডেট আমি পেলেই তোমাদের সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। তো এটা একটা খুবই ভালো ব্যাপার যে কেস, যে মামলাটা যেটার জন্য এই পরীক্ষার ফলাফল কিন্তু আটকে রয়েছে, সেটা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। এখন এই বিষয়টা তো গেল, তার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা কালকের যে ওবিসি সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ গত যে 18 তারিখ, অর্থাৎ গত পরশু যে তথ্যটা উঠে এসছে যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টে 2024-এর যে 22শে মে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 66টা যে ওবিসি তালিকা বা কাস্ট বা লিস্ট, যেটা 2010 বা তার আগে পশ্চিমবঙ্গে ছিল, সেই ওবিসি ক্যাটাগরির যে লিস্ট সেটাকে কিন্তু মান্যতা দিচ্ছে বর্তমান সরকার। এখন এখান থেকে অনেকগুলো প্রশ্ন এবং বিভিন্ন দিকে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি পোস্ট করেছিলাম, সেখানে কিছুটা আমি সম্ভাবনার বিষয় বলেছিলাম, এবং আমার দু একটা ভিডিও দেওয়ার পরে পরপর ভাগ্যক্রমে সেই আপডেটগুলোই কিন্তু আমি যেটা বলেছিলাম ভিডিওর মধ্যে সেগুলোই কিন্তু ঘটছিল। এবং এ নিয়ে আমি তথ্য দিয়েছিলাম, তোমরা যদি না জেনে থাকো ভিডিও প্লেলিস্টে দেখতে পারো, চ্যানেলের প্লেলিস্টে আমি ঠিক যেমন বলেছি তারপরেই কিন্তু বিষয়গুলো ঘটেছে। এখন মোদ্দা কথা হচ্ছে যে 66টা কাস্ট বা ক্যাটাগরিকে রাজ্য সরকার মান্যতা দিয়েছে, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে আত্মদ্বীপের যে মামলা, যেটা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড রয়েছে, একটার পর একটা তারিখ পে তারিখ, ডেট পে ডেট রয়েছে। এবং গত সরকার যেটা নিয়ে বারংবার একটার পর একটা কিন্তু যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে, এবং মামলাটাকে যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই পরিকল্পনা করেছিল। কিন্তু বর্তমান সরকার কি করেছে না, এই যে মামলা সেগুলো কিন্তু উইথড্রল করার একটা পরিস্থিতিতে রয়েছে। এবং কলকাতা হাইকোর্টের যে রায়, যেখানে 2010 বা তার আগে 66টা যে ওবিসি কাস্ট বা ক্যাটাগরি ছিল সেটাকে মান্যতা দিয়েছে। এখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসছে এবং প্রশ্ন উঠছে, সেগুলো আমি আলোচনা করছি। তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো, কারণ আমি বলছি তোমাদের বারবার যে ভিডিওর সাথে যুক্ত না থাকলে বিষয়টা বুঝতে পারবে না। তো দেখো, গতকালকে কিন্তু এই যে নোটিফিকেশানে প্রথম যেটা প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত ব্যাপারে, যেটাতে বলা হয়েছে যে 22শে মে 2024 সালে যে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল, সেই রায় ভিত্তিতে আমাদের রাজ্য সরকার এটাকে মেনে নিচ্ছে। এবং এই তালিকার ভিত্তিতে আগে যে 140টা ওবিসি ক্যাটাগরি তৈরি হয়েছিল, পরে যে একটা বলা হয়েছিল যে সার্ভে মোতাবেক হচ্ছে, আদৌ জানি না সার্ভে হয়েছিল কি হয়নি। তো সেখানে ওবিসি এ ক্যাটাগরি, যেখানে ওবিসি এতে ছিল সম্ভবত 91টা, এবং ওবিসি বিতে ছিল মনে হচ্ছে 49টা। এটা হয়তো উলটপালট কিছু একটা বোর্ডে আমার মনে পড়ছে না। তো এখানে ওবিসি এ ক্যাটাগরি ছিল 60% সংরক্ষণ, ওবিসি এতে ছিল 10% সংরক্ষণ, এবং ওবিসি বিতে ছিল 7% সংরক্ষণ। এই বিষয়টা এর আগে ছিল, কিন্তু যেহেতু 2010 বা তার আগে যাদের ওবিসি সার্টিফিকেট 66টা ক্যাটাগরি, সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র সংরক্ষণ থাকবে 7%, অর্থাৎ এরপর থেকে 7% কার্যকরী হবে। এখন কিন্তু এখানে আরেকটা বিভ্রান্ত, আচ্ছা একবার লিস্টটা তোমরা দেখে নাও। এখানে কিন্তু 66টি লিস্ট, যেটাকে বর্তমান রাজ্য সরকার মান্যতা দিয়েছে, এবং এই লিস্ট মোতাবেক কিন্তু সমস্ত রেজাল্টগুলো পাবলিশ হবে, বা এরপর থেকে কিন্তু যা কিছু রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগোবে এই ভিত্তিতে কিন্তু হবে। এখন প্রশ্ন জাগছে অনেকগুলো, বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বড় বড় ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বলছে, কিন্তু হয়তো তোমরা দেখে থাকবে যে 22শে মে 2024
কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কোনো অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে বা যারা চাকরিরত অবস্থাতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই লিস্টের ভিত্তিতে বা এই যে রায়, কলকাতা হাইকোর্টের রায় যে 22 মে 2024 সালে দেওয়া হয়েছে, সেখানে কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, এত দূর ক্লিয়ার যে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু বিষয়টি হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল যেটা 2024, সেখানে ফর্ম ফিল আপ 2024 বা সামথিং 24 কিছু সময় পর হয়, সেখানে পরীক্ষা হয় এবং যেখানে একটাই মাত্র স্টেজ ছিল কি না, প্রিলিমেন্স বলে কিচ্ছু নেই, একটা পরীক্ষা, তারপরে মাঠ, পিএমটি পিইডি, তারপরে ইন্টারভিউ, তারপরে মেডিকেল হওয়ার পরে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়, বা মেডিকেল পরেও হয়, যেখানে যা খুশি যখন যেমন রুলস নিয়ম আসে, আশা করছি পরে মেডিকেল হয়ে থাকে। তো এক্ষেত্রে বিষয়টি দাঁড়াচ্ছে যে ডাব্লিউপিটা কি মানে অনগোয়িং প্রসেস, নাকি এই 66টা লিস্ট যেটা রাজ্য সরকার মান্যতা দিয়েছে সেই ভিত্তিতে রেজাল্ট প্রকাশিত হবে। তো এটা নিয়ে বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে মানে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত পুরো ক্লিয়ার নেই। কিন্তু তার পরে এই 66টা লিস্ট যখন প্রকাশ করলো, তার কিছুক্ষণ পরেই কিন্তু আবারও ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আবার একটা নোটিশ দিয়েছে, যেখানে বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাসের ডিপার্টমেন্টের যে সমস্ত নোটিফিকেশানগুলো 8ই মে 2025 থেকে 12ই জুন 2025 পর্যন্ত সমস্ত নোটিফিকেশানের ক্ষেত্রে কিন্তু এনক্লোজড বা কি বলা হয়েছিল না, এখানে বলা হয়েছিল কারিকুলাম, এখানে লাইনটা দেওয়া রয়েছে, জাস্ট ওয়েট, ইমিডিয়েট এফেক্ট বলে দেওয়া রয়েছে, অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট পড়তে পারে বলে এটা কিন্তু জানানো হয়েছে এবং উইথড্র করতে বলা হয়েছে। এটা গতকালকে কিন্তু নোটিশটা পাবলিশ হয় ওই 66টা লিস্ট প্রকাশ হওয়ার পরে। তার কিছুক্ষণ পরে আবারও একটা নোটিশ বার হয়, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে কি না, এখানে দেওয়া রয়েছে সাবজেক্টটা ইনফরমেশন রিগার্ডিং রিজার্ভড রোস্টার পয়েন্ট ইন দ্য মডেল 100 পয়েন্ট রোস্টার, অর্থাৎ এই যে 100 পয়েন্ট রোস্টার, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এফেক্ট। কি এফেক্ট না, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা যেগুলো চলে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়, অর্থাৎ এগুলো কিন্তু লাগু হয় কেমন, যে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি যেগুলো থাকে তার ভিত্তিতে এগুলো লাগু হয়ে থাকে। তো এর আগে 2010 সালে একটা 100 পয়েন্ট রোস্টার কিন্তু পাবলিশ হয়েছিল, এবং যার ভিত্তিতে এতদিন ধরে এর আগে পর্যন্ত যা কিছু নিয়োগ প্রক্রিয়া ঘটেছে এই 2010-এর যে রোস্টার, সেই রোস্টার মেনে কিন্তু এতদিন চলছিল। কিন্তু গতকাল এই নোটিশটা জারি করে, যেখানে বলা হয় ইউ আর রিকোয়েস্টেড টু রিভাইজ দ্য কারেন্ট মডেল 100 পয়েন্ট রোস্টার ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট ফাইট নাম্বার দেওয়া রয়েছে 27/1/2026 in line with the fresh notification as reserved serial number issued by the Department of Connection with reservation for the other backward classes in service and post under the Government of West Bengal। অর্থাৎ লাইনটার মধ্যে দিয়ে এটাই বলছে যে 27/1/2026 সময় থেকে ফ্রেশ রিক্রুটমেন্ট বা যে কোনো নোটিফিকেশন ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড এবং এটার লাগু হওয়ার একটা সম্ভাবনা। এখন অনেকগুলো প্রশ্ন জাগছে, একটার পর একটা প্রশ্ন, যে নিয়োগ প্রক্রিয়াগুলো যেমন পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি বা কেপি, এই সমস্ত ক্ষেত্রে এই 100 পয়েন্ট রোস্টার কার্যকরী হবে, এটা কিন্তু এখনও পর্যন্ত সকলেরই একটা অজানা। শুধুমাত্র একটার দ্বারা ক্লিয়ার হচ্ছে কি না, 22 মে 2024 কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে যদি ধরা হয় তাহলে এই 100 পয়েন্ট যে রোস্টার বা এই যে নতুন ওবিসি লিস্ট, সেটা কিন্তু মান্যতা পাবে না। কি কারণে পাবে না? কারণ একটাই হচ্ছে যে 2024 সালে যখন রিক্রুটমেন্ট ডাব্লিউপি হয় বা যে কোনো রিক্রুটমেন্টগুলো যেগুলো চলছিল, সেগুলোতে কিন্তু এর আগে 140টা ওবিসি লিস্ট যেগুলো রিভ্যালিডেশন অনেকে করেছিল, বা এর আগে যে 179টা ওবিসি লিস্ট যেটা ছিল, যেটার ভিত্তিতে কেস হয় 2024 সালে কলকাতা হাইকোর্টে, সেই লিস্ট মোতাবেক রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছিল। যদি সাবজেক্ট টু আউটকাম বলে যদি লেখা থাকে কোনো নোটিফিকেশনের মধ্যে, আমি জানি না, এটা আমার কাছে জানা নেই, ডাব্লিউপি বা আদার্স যে কোনো নোটিফিকেশান যদি সাবজেক্ট টু আউটকাম লেখা থাকে,
এবং সেখানে যদি সম্পূর্ণভাবে বলা থাকে যে কলকাতা হাইকোর্টের রায় বা পরবর্তী ক্ষেত্রে সরকার যে নিয়ম আনবে বা যে রোস্টার আনবে সেই মোতাবেক যদি হয়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে 7% সংরক্ষণে যে ওবিসি নতুন 66টির তালিকা প্রকাশ হয়েছে সেভাবে রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে। কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের রায় 22শে মে 2024 সালে রায় দিয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বা কোনো চাকরিরত অবস্থায় যারা রয়েছেন তারা কিন্তু প্রভাবিত হবেন না। তো এখন দেখার বিষয় ডাব্লিউপি যে ইডাব্লিউএস কেস কত তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটে, তারপর ডাব্লিউপির তরফ থেকে কি নোটিফিকেশন দেয় সেটাই কিন্তু দেখার। কারণ অনেকেই ওবিসি দিয়ে ওবিসি এ বা বি দিয়ে কিন্তু অনেকে কোয়ালিফাইড করেছে ডাব্লিউপি, এবং সেই মোতাবেক তারা কিন্তু পিএমটি পিইটিতে কোয়ালিফাই করেছে, কারণ ওখানে তো একটা কাট অফ থাকে। তাহলে এই যে পিএমটি পিইটি কোয়ালিফাই করলো তখন ওবিসি এ বি, তাহলে যদি সেটা যদি এই 100 পয়েন্ট রোস্টারকে লাগু করে তাহলে তো প্রত্যেকের পিএমটি পিইটি আবার হবে, কারণ সম্পূর্ণটাই তাহলে তো বাতিল। কিন্তু আশা করছি সেটা করবে না। আগের যে নিয়ম বা রুলস ছিল 2010 সালের যে রোস্টার বা ওবিসি এ বি যে আগের তালিকা ছিল সেই মোতাবেক রেজাল্ট পাবলিশ করতে পারে, এটা কিন্তু সম্ভাবনা, সবগুলোই কিন্তু সম্ভাবনা, আমার যতটুকু ধারণা বা মনে হচ্ছে সেটাই। এখন দেখার বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী পদ্ধতি অবলম্বন করছে, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইডাব্লিউএস কেস যে মামলাটা সেটা কত দ্রুত কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি ঘটছে। তো বুঝতে পারলে ব্যাপারগুলো কী পজিশনে দাঁড়িয়েছে, এবং এটা শুধু ডাব্লিউপির জন্য নয়, যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো অলরেডি আগে হয়ে গেছে অনগোয়িং প্রসেস, হয়তো কিছু একটা রেজাল্ট পাবলিশ করতে বাকি রয়েছে, ফাইনাল রেজাল্ট বলা চলে বা ইন্টারভিউ, সেক্ষেত্রে আশা করছি কোনো প্রভাব পড়বে না। এখন দেখার বিষয় সরকার কী পদক্ষেপ নেয়, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো এতদিন আটকে ছিল যেগুলোর কিছুটা প্রসেস এগিয়েছে সেগুলোর ক্ষেত্রে সেই সমস্ত ডিপার্টমেন্ট কি নোটিশ জারি করে এই ওবিসি যে 66টা লিস্টের ভিত্তিতে 7% সংরক্ষণের ভিত্তিতে নাকি 10% ও 7% সংরক্ষণের ভিত্তিতে। তো এইটুকু আপডেট কিন্তু কেউ দিতে পারবে না এই মুহূর্তে। হয়তো অনেক কিছু অনেকেই বলবে এটা হতে পারে ওটা হতে পারে, এসএলএসটির ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই হবে ওই হবে, আবার পরীক্ষা হবে, রি এক্সাম হবে, অনেক কিছু বলছে, কিন্তু কেউ কিচ্ছু এটা নিয়ে জানে না, শুধুমাত্র দ্বন্দ্বের মধ্যেই রয়েছে। রোস্টারে যে কিছু বলা হয়েছে সেটাও কিন্তু একদম পরিষ্কারভাবে বলা নেই যে কবে থেকে কি করবে না করবে। ওকে, তো এই ছিল তোমাদের সামনে তথ্য, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম। ভিডিওটা খুবই লেন্দি হলো, কিন্তু আশা করছি যেটুকু তথ্যটা দিলাম তোমাদের আশা করছি খুবই কাজে লাগবে, এবং হাই হতাশ না হয়ে নিজেদের পরবর্তী যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে, খুব বড় অপরচুনিটি এই সময় পেয়েছো তোমরা সকলে, সময়টি ইউটিলাইজ করো, কাজে লাগাও, পড়াশোনা করো। যারা অলরেডি ডাব্লিউপি রেজাল্ট ভালো আছে তাদের পিএমটি পিইটি আশা করছি হয়ে গেছে, তারা চাকরি নিশ্চিত, এটা কিন্তু ভেবে নিতে পারো। হয় আজ, না হয় কাল, না হয় 2 দিন কি 7 দিন কি 1 মাস কি 2 মাস পরে অবশ্যই রেজাল্ট পাবলিশ হবে, এবং সরকার চায় কোনোভাবেই কোনো রেজাল্ট পেন্ডিং থাকুক না। এবং তোমরা জেনেছো যে নতুন সরকার বলেছে 20,000 দুর্গাপূজার আগে আশা করছি রিক্রুটমেন্ট প্রসেস আবারও করবে, এবং 50,000 মতো যে ভ্যাকেন্সির খবর পেপারের মধ্য দিয়ে ছাপা হয়েছে, আশা করছি যদি সেটা ফলপ্রসূ হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সপিরিয়েন্সরা রয়েছে ডাব্লিউপি বা এই পুলিশ লাইনে যাওয়ার জন্য তাদের একটা খুবই ভালো অপরচুনিটি বা সুযোগ কিন্তু আসছে। তো সকলের সময়টি কাজে লাগাও এবং নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও। তো বেশি বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নয়, নিজেরা নিজেদের প্রস্তুতি এবং নিজেদের স্ট্যান্ডটা সবসময় বজায় রাখো। ওকে, তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা বলবো, ভিডিওটি লাইক ও বাকি শেয়ার করতে কেউ কিন্তু ভুলো না। জয় হিন্দ, ধন্যবাদ।